জীবনযাত্রায় সর্বোচ্চ চেষ্টা করে দেবো এবং একত্রিত হবো, একজনে আরেকজনকে হেল্প করবো। যারা শ্রমিক আছে, রিক্সা শ্রমিক, সবাইকে একত্রিত করার চেষ্টা করবো। ঢাকা শহরে যত আছে 50টা থানা আছে, 50টা থানা যদি 10 জন করে রিক্সা চালক হয়, 500 রিক্সা চালক আমরা একত্রিত করে দিতে পারি। তখন এ রাস্তায় 3 রাস্তায় 4 রাস্তায় আর গাড়ি উল্টে রেখে দিতে পারবো। কারণ ছাড়া শাস্তি কি উল্টে রাখা রিক্সা। তাহলে এগুলো থেকে এই যে পুলিশ বক্সগুলো বর্তমানে, এগুলো পুলিশ বক্স না, এগুলো হচ্ছে ঘুষের বক্স। যারা মোটরসাইকেল চালায়, গাড়ি চালায়, মানে এই জায়গায় ভিতরে জায়গায় ঘুষ দিতে সুবিধা হয়, বেশি টাকা না। এটা ছোট্ট বেরোর বক্সের মতো কাঁচের গ্লাস টাকা দরকার, ঘুষ দিতে না পারে। এই জায়গায় আমাদের এখানে কি করতে হবে, এটা আলোড়ন তৈরি করতে হবে, আমরা একদম আওয়াজ করতে হবে। এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ যুব অধিকার পরিষদের সম্মানিত সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন। মঞ্জুর মোর্শেদ মামুনকে আসসালামু আলাইকুম। ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমার নামটা সুন্দর করে বলতে পারছেন। গত ঈদের প্রোগ্রামে উনি মামুন রশিদে বলছেন, কিন্তু উনি সাবেক যুব নেতা, আমার যুব অধিকার পরিষদ থেকে শ্রমিক অধিকারে তো যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কষ্ট করেও এখানে আসছেন। বাংলাদেশের যে কোনো দেশে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী থেকে একেবারে একজন মেয়র পর্যন্ত, ঝাড়ুদা পর্যন্ত হচ্ছে শ্রমিক, সবাই শ্রমিক। রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী বা আমরা হচ্ছে সামন্ত শ্রেণী অথবা বদ্ধুবল গ্রুপের মানুষ, তারা হচ্ছে হয়তো এই শ্রমে থেকে শ্রমিক। আর আমরা যারা আছি মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারে, তারা খেটে খাওয়া মেহনতি মানুষ। তো এখানে আমরা সবাই ভুক্তভোগী। এদেশে এমন একটা রাষ্ট্র ব্যবস্থায় আমরা আসছি, সবচেয়ে ভুক্তভোগী হচ্ছে আপনারাই, যারা নির্দিষ্ট ইনকাম করে খান, পরিবার চালান। তারাই কিন্তু কি বুঝেন পরিবার চালাতে আপনাদের জীবনযাত্রা খরচ কিভাবে নির্বাহ করতে হয়, আপনারাই বুঝেন। তো সেজন্য এই দেশের যদি সামন্তবাদ, বুর্জুয়া, তাদেরকে যদি পরিবর্তন করতে চায়, যারা আমাদের ঘাড়ের উপর বসে আমাদের টাকায় এসি রুমে গিয়ে বসবাস করে, তাহলে আপনাদেরকে জাগ্রত হতে হবে। আপনারা যদি শ্রমিক শ্রেণী যদি জাগ্রত হন, তাহলে বাংলাদেশে বিপিনুর হক নূর, রাশেদ খান যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা কিন্তু কি সহজে পথ অতিক্রম করতে পারব। আপনারা যখন আমরা 28 অক্টোবর থেকে যখন রাস্তাঘাটে যখন মিছিল মিটিং করতেছি, যখন রাস্তায় মানুষ নামতে ভয় পাচ্ছে, মন্টু ভাইয়ের নেতৃত্বে কিন্তু তারা রিক্সা নিয়ে আমাদের পিছনে সব সময় ছিল, তারা আমাদেরকে সাহায্য জুগিয়েছে। আমরা যখন সামনে থাকতাম, পুলিশের ব্যারিকেড থাকতো, ওনারা যখন পিছনে থাকতো, আমরা উৎসাহ পেতাম। আমাদের সাথে ফুটে ফুট মিলিয়ে স্লোগান দিয়েছে, রাস্তায় সাহসিকতার পরিচয় দিয়েছে। মাঝে মাঝে পুলিশ, বিজিবি, র্যাব তাদেরকে হুমকি ডাকতেও দিয়েছে, কিন্তু তারা হুমকি ডাকতে ভয় পায়নি। তারা কালকে আসলেও হুমকি দিলে আবার এরপর আগামীকাল কিন্তু ঠিকই প্রোগ্রামে আসছে। তো আপনাদের কাছে কৃতজ্ঞ। বিপিনুর হক নূর, রাশেদ খান যে মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখতেছে, যে সামাজিক ন্যায় বিচার ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা, কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা স্বপ্ন দেখতেছে, সেটা আপনাদের খেটে খাওয়া মানুষ এবং মেহনতি মানুষকে নিয়ে আমরা করতে চাই। সেজন্য আপনারা গণ অধিকার পরিষদে এবং বাংলাদেশ যুব অধিকার পরিষদ এবং শ্রমিক অধিকার পরিষদের একসাথে কাজ করবেন। আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে গণ অধিকার পরিষদের এবং বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের বার্তা পৌঁছে দেবেন। সবাইকে অগ্রিম ঈদ মুবারক জানিয়ে আমার বক্তব্য শেষ করব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই মুহূর্তে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক রাশেদ খান। রাশেদ খান ভাইকে আমাদেরকে বক্তব্য প্রদান করবেন। এই ফ্যানটা একটু বন্ধ করে দেন। না, আসবে না। আসসালামু আলাইকুম। প্রিয় রিক্সা চালক ভাইয়েরা, সবাই ভালো আছেন? আজকে অত্যন্ত খুশির দিন যে আপনাদের মাঝে আমাদের শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে কিছু উপহার সামগ্রী দেওয়ার তৌফিক মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। এটা আমাদের পক্ষ থেকে আমরা হয়তো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, কিন্তু এই উপহার আসলে আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য আসছে। আপনারা আজকে এখানে এসেছেন, আমরাও আসলে এখানে যারা আছি সবাই রিক্সা চালক, দিনমজুর, তাঁতি, শ্রমিক, হকার, কৃষক, এই পরিবারের সন্তান। আমার বাবা একজন শ্রমিক, অত্যন্ত কষ্ট করে আমাদের পড়াশোনা শিখিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা পড়াশোনা করেছি।
আপনাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, আপনাদের সন্তানদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করেছি, আন্দোলন সংগ্রাম করছি। আপনারা সাক্ষী যে 28 অক্টোবর থেকে আমরা কিভাবে রাজপথে এই পল্টনে ভূমিকা রেখেছি। আপনারা আমাদের সাথে ছিলেন রিকশা নিয়ে, কি ছিলেন না? আপনারা আপনাদের সাহসিকতার সর্বোচ্চ পরীক্ষা আপনারা দিয়েছেন, কিন্তু যাদের প্রকৃতপক্ষে রাস্তায় থাকার কথা ছিল তারা কি রাস্তায় ছিল বন্ধুগণ? আপনারা তো সাক্ষী ছিল। সুতরাং আপনি শেখ হাসিনাকে পতন ঘটাবেন, তাকে ক্ষমতা থেকে নামাবেন শুধুমাত্র খবরবাজি করলে হবে? শুধু বক্তব্য দিলে হবে? কাজ করা লাগবে না? রাস্তায় আপনারা ছিলেন, নেতারা কেন ছিল না? সেই প্রশ্ন কি আপনাদের মনের মধ্যে আসে না? ঘরের মধ্যে ছিল, যে কারণে এই আন্দোলন সফল হয়নি। এর দায় কি আমার? আপনার? এর দায় নেতাদের। সুতরাং ওই নেতাদেরকে বলতে হবে যে শেখ হাসিনা ক্ষমতায় রয়েছে শুধুমাত্র তোমাদের জন্য, তোমরা আন্দোলন করতে পারো নাই, তোমরা ভয়ে রাজপথে নামো নাই। আমরা রিক্সা চালক, এই যে মন্টু ভাই তো মন্টু ভাই বললো যে 28 অক্টোবর থেকে এখনো পর্যন্ত ঘরে ফিরি নাই, এখনো পর্যন্ত বাড়িতে ফিরি নাই। নেতারা কি এই কথা বলতে পারবে? এখন বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন চলছে, অনেকেই আন্দোলন করছে, রাস্তায় নেমেছে, খুব ভালো কথা। কিন্তু তারা কেন 28 অক্টোবরের পরে রাজপথে ছিল না? আমরা তো ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনও করছি, আমরা ইন্ডিয়া আউট আন্দোলন করছি, আমরা হাসিনা বিরোধী আন্দোলন করছি। নির্বাচনের আগে কি আমাদের ভয় ছিল না? তাহলে আমরা রাস্তায় ছিলাম, তোমরা কেন ছিল না? এখন যখন শেখ হাসিনা সরকার প্রশাসন আর গ্রেপ্তার করছে না, ধরছে না, তখন আরামসে সারাদিন ভারতীয় পণ্য বর্জনের পোস্টার, ভারতীয় পণ্য বর্জনের চিকা মারছে, হ্যাঁ, টি শার্ট বিতরণ করে বেড়াচ্ছে। তোমাদের খবর তো এই সময় আমরা পাই নাই। তোমরা রাস্তায় থাকলে তো আজকে শেখ হাসিনার ক্ষমতায় থাকে না, ওই ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনও করা লাগে না, তাই না? মিথ্যা বললাম? কথা মিথ্যা বললাম? কথা ক্লিয়ার ভাই? 28 অক্টোবর থেকে যারা রাজপথে ছিল না, এরা প্রকৃতপক্ষে হাসিনার দোসর। এরা যত এখন ভারতীয় পণ্য বর্জনের কথা বলুক না কেন, এরা সাক্ষী, মানে আপনারা সাক্ষী, এরা জীবনে দেখাতে পারবে না, প্রমাণ দেখাতে পারবে না যে এরা প্রকৃতপক্ষে যুগপৎ আন্দোলনে ছিল। গণ অধিকার পরিষদ যুগপৎ আন্দোলনে ছিল, যুগপৎ আন্দোলনের বাইরেও আমরা রাজপথে ছিলাম না? আপনারা সাক্ষী তো? আপনারা সাক্ষী? প্রতিটা দিন আমরা ছিলাম না? এই যে পুলিশ আমাদেরকে গ্রেপ্তারের কতবার চেষ্টা করেছে না? করছে না? আমরা কি পালিয়ে গিয়েছিলাম? আর এই পল্টন এরিয়ায় আপনারা রিক্সা চালক ভাইয়েরা আর কোন কোন দল দেখেছেন কোন তো? এই গণ অধিকার পরিষদ আমরা, আর জুনায়েদ সাকি গণতন্ত্র মঞ্চ তারা। এর বাইরে 12 দলীয় জোট করেছে, সমমনা জোট করেছে, তারা তাদের মতো চেষ্টা তারা করেছে। আর কোন দল দেখেছেন? দেখেছেন কোন ইসলামিক দল রাস্তায় নেমেছিল? কোন ইসলামিক দলকে রাস্তায় পেয়েছেন? এই যে ইসলামিক 10-15টা দল বাংলাদেশে আছে না? এই ইসলামিক দলগুলো রাস্তায় ছিল না। কেন ছিল না? আমরা তো ইসলামকে সব থেকে বেশি ভালোবাসি না? আমরা তো ইসলামিক মূল্যবোধের চেতনা আমরা উজ্জীবিত না? কিন্তু ইসলামিক দলগুলো আজকে কেন তারা রাজপথে ছিল না, সেই কৈফিয়ত তাদেরকে দিতে হবে। আমি মাদ্রাসার ছাত্রদেরকে, শিক্ষকদের কাছে আমি বলতে চাই, এই যে ইসলামিক বড় বড় দলের নেতারা বড় বড় ওয়াজ মাহফিলে কথাবার্তা বলে, রাস্তায় নামার জন্য আপনাদেরকে কেন আহ্বান জানায়নি? সেই প্রশ্ন কি মনের মধ্যে আপনাদের আসে না? তাহলে এই যে যারা কওমি জননী আপনার উপাধি দিয়েছে না, যারা দিয়েছে তাদের কাছে প্রশ্ন করেন যে শেখ হাসিনার সাথে আপনাদের কোথায় সম্পর্ক? কেন আন্দোলন করলেন না? বড় বড় দলগুলো কেন আন্দোলন করলো না? আজকে আন্দোলন হয়নি, যে কারণে আমরা ব্যর্থ হিসেবে আমাদেরকে নিজেদেরকে পরাজয় বরণ করতে হয়েছে। আন্দোলন যদি হইতো তাহলে আজকে আমরা বিজয়ের পতাকা, যেভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল 71-এ যুদ্ধের মাধ্যমে, আজকে আমরা বিজয়ের পতাকা হাতে রাস্তায় রাস্তায় ঘুরতাম। সুতরাং এর দায় এই নেতাদের নিতে হবে, এর দায় বড় দলগুলোকে নিতে হবে। আর আমরা আমাদের জায়গা থেকে অন্তত মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং জনগণের কাছে আমাদের অবস্থান ক্লিয়ার। আমরা লোভের কাছে মাথা নত করি নাই। আমাদেরকে অফার দেওয়া হয়েছিল নির্বাচনে যাওয়ার জন্য, আমরা কি বিক্রি হয়েছি? নির্বাচনে গিয়েছি? আমরা যদি নির্বাচনে যেতাম, আপনারা কি আজকে ভালোবেসে আমাদের কাছে আসতেন? ঘৃণা করতেন না? ওই যে পায়ে জুতা আছে না, ধুলা ভরা, ওই জুতা দিয়ে আমাদের মারতেন না, জুতা নিক্ষেপ করতেন না? এই আপনারা জুতা নিক্ষেপ করবেন, এই কারণে কিন্তু আপনাদের প্রতি সম্মান ভালোবাসার জায়গা
ওই শ্রদ্ধার জায়গা থেকে আমরা নির্বাচনে যাই নাই। আজকে নির্বাচনে গেলে আজকে ঢাকা শহরে হয়তো 10তলা বাড়ি থাকতো, ব্যাগ ভর্তি টাকা থাকতো, ব্যাংকে হাজার হাজার কোটি টাকা থাকতো, সরকারের কাছে যদি মাথা মতো করতাম এবং খুব সুখে থাকতাম, প্যারাডো পাজারো এইসব গাড়ি থাকতো। কিন্তু আমরা এই আপনাদের প্রতি সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা, আপনাদের সাথে আমরা বেঈমানি করি না, ইনশাআল্লাহ বেঈমানি করব না। আপনারা রিকশা চালক ভাইয়েরা, আপনারা জনগণের সাথে বেঈমানি করেন নাই, আমরা নেতারা জনগণের সাথে যদি কখনো বেঈমানি করি, ওই যে পায়ে জুতা আছে, ওই জুতা নেতাদের মুখে নিক্ষেপ করবেন, ঠিক আছে? জনগণের জন্য রাজনীতি, আপনাদের জন্য রাজনীতি, এই রাজনীতি আমরা করছি। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যে বাংলাদেশ হবে এই রিকশা চালক ভাইদের, এই মন্টু ভাইদের, যে বাংলাদেশ হবে প্রকৃতপক্ষে শ্রমিকদের বাংলাদেশ। আজকে শ্রমিক অধিকার পরিষদ আব্দুর রহমান এবং সম্পদ তাদের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। আগামীতে আমরা শ্রমিক রাজ্য বাংলাদেশে আমরা গঠন করতে চাই। শ্রমিকদের অধিকার আমরা প্রতিষ্ঠা করতে চাই। শ্রমিকরাই বাংলাদেশের ভবিষ্যৎ। এই শ্রমিকরা কোনো দুর্নীতি করে না, এই শ্রমিকরা কোনো অন্যায় করে না, এই শ্রমিকরা ঘুষ খায় না, এই শ্রমিকদের আজকে শ্রম মেহনতের উপরে আজকে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। কিন্তু আপনাদের মূল্যায়ন করা হচ্ছে না, আপনাদের মূল্যায়ন করছে না এই সরকার। আজকে কথা দিয়েছিল তারা 10 টাকা কেজি চাল খাওয়াবে। বন্ধুগণ, চালের কেজি কত? 80 টাকা। কষ্ট হচ্ছে না? ঈদে কি ছেলে মেয়ের জন্য কেনাকাটা করতে পেরেছেন? পেরেছেন? পারেন নাই। এত উন্নয়ন করেছে যে আপনারা ছেলে মেয়ের জন্য কেনাকাটা করতে পারেন নাই। এত কষ্ট আপনাদের এই সরকার কি বুঝে? আপনাদের কষ্ট বুঝে না। আপনাদের কষ্ট গণ অধিকার পরিষদ বুঝে। আমরা আন্দোলন সংগ্রাম করছি, আমরা কথা দিচ্ছি আপনাদের